আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ই ডিসেম্বর একটি টুইট করেছেন, টুইট না ফেসবুক পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্টে তিনি ডিসেম্বরকে ভারতের বিজয় দিবসের আহ, বলে বলছেন এবং ভারতের বিজয় হিসেবে দেখাচ্ছেন পাকিস্তানের সাথে উম, আহ, যে মানে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে এমন একটা বিষয় নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের এই যে টানাটানি শুরু হয়েছে, এর মধ্যে ভারতের আরেক নেতা বিরোধী দলের রাহুল গান্ধী, তিনিও একই রকম টুইট করেছেন। শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির একটা পোস্টে আমরা দেখেছি তারা মুক্তি বাহিনীর কথা বলেছেন এবং তারা বলছেন যে তাদের সহায়তায় মুক্তি বাহিনী কি একটা বিজয় অর্জন করে। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে টুইট এই সে থেকে। এই 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 উপমহাদেশের এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক। তো স্যার, এই নরেন্দ্র মোদীর হঠাৎ বাংলাদেশের বিজয় দিবস নিয়ে এই টানাটানি শুরু করলো। ইন্ডিয়া স্যার ৭৮ বছরের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় কিন্তু স্যার তারা আহ, একমাত্র আমি তো বলবো 71-এ মানে মিত্র বাহিনীর মতো করে বা পাকিস্তানের সাথে ৩রা ডিসেম্বর থেকে যে যে স্বল্পমেয়াদী যে যুদ্ধ, যেটা মূলত বাংলাদেশের মুক্তিযোদ্ধারাই মূলত মানে ৯০ ভাগ মানে কাজ করে ফেলছিল, সেটাকে নিয়ে তারা এখন তাদের বিজয় দাবি করতেছে। ৭৮ বছরে কিন্তু ভারত পাকিস্তানের সাথে খুব বেশি সুবিধা করতে পারেনি। তো এই যে মোদীর টানাটানিটা আপনি কিভাবে দেখছেন স্যার, কি মনে করেন? ধন্যবাদ কনক, এটা খুবই একটা টাইমলি বিষয়। আমি মোটেও অবাক হচ্ছি না মোদির এই আচরণে। এই আচরণ যে তারপর থেকেই তারা অত্যন্ত একটা শ্লেষাত্মক ভঙ্গিতে বারবার বলে এসছে যে বাংলাদেশ তারা সৃষ্টি করেছে, উই হ্যাভ ক্রিয়েটেড বাংলাদেশ। এবং এটা অত্যন্ত অ্যারোগেন্ট ও অত্যন্ত মানে আপত্তিজনক টোনে তারা সবসময় এটা বলে আসে। এবং শুধু যে এই মোদি তাই নয়, ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা, রিটায়ার্ড কূটনীতিকরা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বিশেষজ্ঞ, এরাও মানে এবং স্পেশালি নবীন বয়স্ক কিছু অত্যন্ত উগ্র জাতীয়তাবাদী ধারণার যারা ব্যক্তি, যারা বাংলাদেশের ব্যাপারে তাদের যে তাচ্ছিল্য, সেই তাচ্ছিল্য তারা তুলে ধরে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, বাংলাদেশ হতো না। যে এটা প্রমাণ করে ভারতের চিরন্তন মিথ্যাবাদী চরিত্র, যেটা আমরা নেহেরুর সময় থেকে যে চরিত্র সৃষ্টি হয়েছে তার মৃত্যুর পর থেকে, সেই চরিত্র সবসময় তারা এই উপমহাদেশে নিজেদের নৈতিক অস্তিত্বকে সামনে তুলে ধরতে চেষ্টা করেছে। এবং পরবর্তীতে এই মোদী সরকার বা বিজেপি সরকার আসার পর থেকে তাদের যে মিথ্যাচার, হিন্দুত্ববাদী চিন্তাধারা এবং অখণ্ড ভারতের যে আরএসএস চেতনা, এগুলোকে জাস্টিফাই করার জন্য ভারতের এই ধরনের যে প্রক্রিয়া, সেটা আমরা দেখে আসছি। উই হ্যাভ ক্রিয়েটেড বাংলাদেশ বলার সাথে সাথেই যা চলে আসে, সেখানে আমাদের মুক্তি বাহিনী তাদের চোখে অনেকটা অদৃশ্য হয়ে যায়। এবং তাদের চিন্তাধারায় এটা এই যে তাদের থিঙ্ক ট্যাঙ্ক গুলো যে বসে, আমরা প্রায়ই এই মাঝে মাঝে তাদের পোস্ট ইয়েতে ইউটিউবে তাদের আলোচনাগুলো দেখি। রিসেন্টলি তাদের যেসব কথোপকথন, সেখানে তারা পুরো বিষয়টাকে মোরালাইজ করে যে যে বাংলাদেশকে আমরা সৃষ্টি করেছি, উই হ্যাভ ক্রিয়েটেড, তারা কেন আমাদের মতো করে চলবে না। এর আরো বেশি ভয়ঙ্কর যে দৃষ্টিভঙ্গি, তা হচ্ছে এই যে তাদের জেনারেলসরা এখন এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে 1947 এর আনফিনিশড জব that has not been completed even today, it is inexcusable. আমি এক মেজর জেনারেলকে শুনলাম যে এখন রীতিমতো তাদের বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার যে কমিটমেন্ট, সেটাকে তারা এখন একটা নৈতিক প্রলেপ দেয়, মোরালাইজ করে
1947 এর আনফিনিশড জব, ইট ইজ ইনএক্সকিউজেবল শব্দটা যখন ব্যবহার করে তখন বোঝা যায় যে কতখানি তারা সিরিয়াসলি চিন্তা করছে যে বাংলাদেশের এই বর্তমান যে সীমান্ত সীমারেখা সেটা তাদের জন্য অগ্রহণযোগ্য। আমরা সবাই জানি যে 1947 সালে আমরা একটা খুবই দ্রুত গতিতে যে সার্জিক্যাল অপারেশন করা হয়েছিল মাউন্ট ব্যাটেনের দ্বারা, এবং যেখানে জিন্না একটা রোল প্লে করছিল, তার নিশ্চিত মৃত্যু সামনে রয়েছে, সেটাকে সামনে ধরে আবার অপরদিকে গান্ধী আর নেহেরু মিলে যেভাবে চিন্তা করেছিল, তারা কখনো কিন্তু এই যে পূর্ব পাকিস্তান বলতে যা জন্মেছিল এই সীমান্তকে তারা কখনো মনে প্রাণে মেনে নেয়নি। আমরা নেহেরুর কিছু কিছু বক্তব্যে বাক্যগুলো আমরা দেখেছি যে এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, এবং তারা এখন যে ভাষায় কথা বলে, তারা যেমন পার্বত্য চট্টগ্রাম, যেহেতু এখানে মুসলিম মেজরিটি নেই, সেটাকে তারা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে যে এটা তো কোনোভাবেই বাংলাদেশের অংশ হিসেবে থাকাটা সমীচীন না। এইরকম কথা কারা বলে? বলে রিটায়ার্ড জেনারেলসরা। কেননা তাদের এখনকার রণকৌশল হচ্ছে যে যতদিন না পার্বত্য চট্টগ্রাম, যতদিন না তাদের ওই চিকেন স্নেকের অংশটুকু বৃদ্ধি পায়, ততদিন উত্তর পূর্বে নর্থ ইস্ট সিকিউর হচ্ছে না। তারা এখন এটা পিওরলি একটা সামরিক চিন্তা হিসেবে দেখে যে 1947-এ যেটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হবার কথা ছিল, সেটা এখন পূর্ণতা পায়নি। কেন 71 সালে এটা মীমাংসিত হয়ে যায়নি যে রংপুর ডিভিশনটা তাদের অংশ হয়ে যাবে? এখনো তারা বলে যে ওই রংপুরে নাকি 40% হিন্দু পপুলেশন, সুতরাং 40% হিন্দু পপুলেশন থাকলে এখানে তারা জিওপলিটিক্যাল গ্রাউন্ডসে চিকেন স্নেককে 120 কিলোমিটার মাত্রায় বৃদ্ধি করাটা তারা মনে করে যে এটা তাদের নৈতিক দায়িত্ব। আর পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটা হচ্ছে যে এটাকে তো তারা একেবারে ধরেই নিয়েছে যে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরায় যেতে হলে পার্বত্য চট্টগ্রাম যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে নর্থ ইস্টের নিয়ন্ত্রণ তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এগুলো কিন্তু কাল্পনিক ধারণা নয়। আজকে নরেন্দ্র মোদীর যে ভাষা আমরা দেখতে পাচ্ছি যে 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ে সেখানে সত্যিকার অর্থে যদি নিউট্রাল চিন্তাধারায় চিন্তা করা হয়, ভারত অনেক পরে মুক্তি যুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে যুদ্ধটা আমাদের মুক্তিবাহিনী করেছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পাকিস্তানের যে সামর্থ্য, যে মনোবল, যেটাকে ভেঙে দিয়েছে আমাদের মুক্তিবাহিনী, যার ফলে এটা বোঝা যায় মুক্তিবাহিনী প্রমাণ করতে পেরেছে যে পাকিস্তানের সেনাবাহিনী আমাদের এই দেশে একটা অকুপাইং পাওয়ার, দখলদারি শক্তি। এবং সেটা যখন অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আরো দৃঢ়তা অর্জন করে, যখন ভারত নিশ্চিত হয়েছে যে বাংলাদেশে পাকিস্তানের সামরিক বাহিনী অকুপাইং পাওয়ার হিসাবে মোটেও টিকে থাকার সম্ভাবনা নেই, সেই নিশ্চয়তা হবার পরেই কিন্তু ভারত যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল মানেকশর বিভিন্ন রকমের আচরণ, মিসেস গান্ধীর সাথে তার যে কথোপকথন, সমস্ত কিছুই প্রমাণ করে যে মুক্তিবাহিনী যদি পজিটিভলি পাকিস্তানের সামরিক বাহিনীকে ধ্বংস করার পথে একটা বড় সাহসী অ্যাডভান্স না করত, তাহলে কিন্তু ভারত এই পাকিস্তানের সাথে এই যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। এই কথাটা কিন্তু আমরা কখনো জোর করে বলি নাই, কখনো তুলেও ধরিনি। আমরা সবসময় দেখাতে চেয়েছি যে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে মুক্তিবাহিনী ছিল সহায়ক শক্তি। এটুকু কেন আমরা প্রমাণ করব? আমাদের তো তুলে ধরতে হবে এই কথা যে ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, সেই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে কেননা পুরো গ্রাউন্ড ওয়ার্ক মুক্তিবাহিনী তখন করে ফেলেছে। হয়তো আমাদের আরো কিছুটা বিলম্ব হতো, কিন্তু আমাদের মুক্তিবাহিনী যে পরিস্থিতি তৈরি করেছিল, সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের মতো একটা সীমিত অর্থনৈতিক সামর্থ্যের দেশ, যেখানে পাকিস্তান
ডিপ্লোম্যাটিক আইসোলেশনের সম্মুখীন হয়েছিল, যেখানে পাকিস্তান বলতে গেলে দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো তার অর্থনৈতিক সামর্থ্য মোটেও থাকতো না। সেখানে আমরা ওদেরকে গ্র্যাজুয়ালি, হয়তো আরেকটা বছর সময় লাগতো, কিন্তু ইভেনচুয়ালি তারা এই দেশ ছেড়ে পালাতো। আমেরিকা যদি আফগানিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তখন কোনো কারণ ছিল না যে সেই পরিস্থিতিতে, আর বাংলাদেশের জনগণ তখন আরো দৃঢ়তার সাথে ঝাঁপিয়ে, সেই সুযোগটা ভারত নিয়েছে। ভারত এখানে এসে তারা শুধু শেষ মুহূর্তেই, তারা যে মাত্র 2 সপ্তাহ, হয়তো বেশি হবে না, তারা এই যে তাদের সামরিক বাহিনী ব্যবহার করেছে, সেটা একটা বলতে গেলে ক্লিনিং আপ, ফিনিশিং দ্য জব, এরকম কিছু বলতে পারত। এবং সেটা তো তারা এমনিতে করেনি। মাসের পর মাস, 3টা মাস তারা পাকিস্তানের সারেন্ডার করা যত অস্ত্র শস্ত্র সমস্ত কিছু তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। ট্রাকের পর ট্রাক, দিন রাত তারা কার্পেটস, এয়ার কন্ডিশনিং মেশিনস, ফার্নিচার্স কিছু বাদ রাখেনি। মানে এত নোংরামির চরম সীমায় ভারত গিয়েছে, এবং যেটা প্রমাণ করে যে ওই মুক্তিযুদ্ধে ভারত আমাদের সত্যিকার অর্থে কোনো সহায়ক শক্তি ছিল না। ভারত নিজেই একটা অকুপাইং পাওয়ার ছিল। তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে যে আমাদের মেজর জলিল, সেক্টর কমান্ডার মেজর জলিল গুলি করতে বাধ্য হয়েছে তার সামরিক যে শক্তিকে নিয়ে। ভারতীয় বাহিনীর সাথে সামনাসামনি যুদ্ধ হয়েছে, এবং তারপর হি ওয়াজ ক্যাপচার্ড। তাকে যশোর ক্যান্টনমেন্টে রেখে দিয়েছিল মৃত হিসেবে। এই মেজর জলিল, যিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, যার কথা আমাদের স্মরণ করা উচিত, 16ই ডিসেম্বরে মনে করা উচিত। হি ইজ দ্য সিম্বল অফ বাংলাদেশের রেজিস্ট্যান্স টু ইন্ডিয়ান অকুপেশন অফ বাংলাদেশ। তিনি হচ্ছে আমাদের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ যে আমরা শুধুমাত্র পাকিস্তানকেই পরাজিত করিনি, আমরা ভারতীয় বাহিনীকে আমরা যেতে বাধ্য করেছি। এটা অসম্পূর্ণ যদি শুধু বলা হয় যে শেখ মুজিবের কথায় পাকিস্তান আর্মি, ভারতীয় বাহিনী চলে গিয়েছিল। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু ভারতীয় বাহিনী এটাও জানতো যে বাংলাদেশে যে সামরিক সামর্থ্য রয়েছে, যে মুক্তি বাহিনী রয়েছে, তারা কোনোভাবেই ভারতীয় বাহিনীর উপস্থিতি একসেপ্ট করবে না। সুতরাং এই বাস্তবতাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা দেখি, আজকে এই দিনে 2025-এর ডিসেম্বরে যে ভারত যে অবস্থান নিয়েছে, সেটাই স্বাভাবিক, সেটাই কারণ আমরা জানি যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা অপরিহার্য। আজকে ভারত কিছুতেই যে এই যে 16 বছরের আধিপত্য শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের উপর তার যে নিয়ন্ত্রণ, একটা মিথ সে বজায় রাখতে চায়, এবং যার পেছনে নরেন্দ্র মোদী, এই যে তাদের অজিত দোভালের মতো এই ধরনের ভয়াবহ চিন্তাধারার মানুষ, যারা পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারকে একটা মানে দূষিত করে রাখতে চায়, যারা স্বাভাবিক নেইবারলি রিলেশনসে মোটেও বিশ্বাস করে না, তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? আমরা ভেবেছিলাম যখন হাসিনা রিমুভড হয়েছে, একটা বছর চলে গিয়েছে, ভারতের এই ধরনের অ্যাটিটিউড থাকার কথা যে তারা বাংলাদেশকে একটা সার্বভৌম দেশ হিসেবে মেনে নিবে। তারা যখন দেখছে যে অন্যান্য দেশগুলো সার্ক অঞ্চলে, তাদের সাথে আমাদের অত্যন্ত উষ্ণ সম্পর্ক, সেই প্রেক্ষাপটে ভারত কোনো পরিবর্তন আনেনি, বরং ভারতের যে হঠকারিতা, আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিতর থেকে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসছে আমাদের নতুন প্রজন্ম, এবং এদের কথা না বলে পারা যায় না। এই আমি বলেন। প্রজন্মের এই জায়গাতে আসছি স্যার, আপনি যেটি বলছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধ ছিল আসলে ভারতের জন্য একটা লাভজনক ব্যবসা। মানে শরণার্থীদের আশ্রয় দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পরিমাণ অনুদান তারা সংগ্রহ করেছে, তার সিকিভাগও কিন্তু খরচ হয় নাই আমাদের শরণার্থীদের পেছনে। তারা মানবতর জীবন কাটিয়েছে, পরবর্তীতে অস্ত্র থেকে শুরু করে সবই তারা লুটপাট করে নিয়েছে। তো এখন স্যার একটা বিষয় খুব আলোচনায় আসছে যে 16ই ডিসেম্বর যে সারেন্ডারের যে অনুষ্ঠান, যে সারেন্ডারের যে সাইনিং, সেখানে স্যার মিত্রবাহিনীর কাছে কেন ইয়েটা হলো? বাংলাদেশের আমাদের ওসমানী সাহেব বা আমাদের দায়িত্বপ্রাপ্ত
কেউ কেন সেখানে অথরিটি নিল না? এটা স্যার ঐতিহাসিক বিষয়টা কি? কারণ এই প্রজন্মের জন্যই স্যার যদি একটু আমাকে সংক্ষেপে যদি একটু বলেন স্যার আমার মনে হয় ভালো হয়। এটা আমরাও আমাদের যারা আমরা বেড়ে উঠেছি গত 50 বছরে, আমরাও কিন্তু এই বাস্তবতাটাকে কখনো মেনে নিতে পারিনি যে এখানে পাকিস্তানের সেনাবাহিনী যে ইস্টার্ন কমান্ডার সারেন্ডার করছে, সেখানে আমাদের জেনারেল ওসমানী থাকছে না, সই করছে না, পাশাপাশি বসছে না। এর ফলে আমি অনেকের মতো আমিও এই সারেন্ডার সেরিমনিকে কখনো মনে প্রাণে একসেপ্ট করিনি। বরং আমার মনে হয় আমি থুতু ফেলেছি যেখানে ওই অরোরার মুখে ওই ছবি দেখলে আমার ঘেন্নায় শুধু জেনারেল নিয়াজিকে না, এই ভারতীয় সেনাবাহিনী কমান্ডারকে ঘেন্নায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। এই ছবিটা দেখলে আমি অ্যাবসলিউটলি আই জাস্ট ওয়ান্ট টু ভমিট অন ইট। এটা সত্যিকারের ছবি না। সত্যিকারের ছবি হওয়া উচিত ছিল যে জেনারেল ওসমানী বসে আছে, তিনি সই করছে, পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ওই জেনারেল ইন্ডিয়ার মানেক শ এবং আমাদের ওসমানী দুইজনের কাছে। দ্যাট উড হ্যাভ বিন দ্য প্রপার স্যালিউট রেসপেক্ট টু আওয়ার মুক্তিবাহিনী। আমাদের মুক্তিবাহিনী ভারতের জন্য সমস্ত প্রক্রিয়াটা তৈরি করে দিয়েছে, অথচ সেখানে কোনো অ্যাকনলেজমেন্ট ছিল না। কাজে এই সারেন্ডার সেরিমনিকে আমি কখনো, আমার মতো অনেকেই, আমরা কখনো এটাকে মনে প্রাণে গ্রহণ করিনি। এটা ভারতীয়দের কৃত্রিমতা, বাংলাদেশকে বাধ্য করা। হ্যাঁ, সেখানে একজন প্রতিনিধি ছিল, একজন আরো সেকেন্ড ইন কমান্ড না থার্ড ইন কমান্ড কে জানি ছিল, কিন্তু দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এটা আমাদের যে গৌরবান্বিত যে কৃষ্টি গড়ে উঠেছে বাঙালি পূর্ব বাংলার যে সাহসী সৈনিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলতে পশ্চিমবঙ্গে তো কোনো পশ্চিমবঙ্গ বেঙ্গল রেজিমেন্ট নাই, আমাদেরই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে লাহোরকে রক্ষা করেছে 1965 এর যুদ্ধে, যারা বীরত্বের সাথে 71-এ যুদ্ধ করেছে, তাদের ভারতীয় বাহিনী ওইভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল যে তারা জেনারেল ওসমানী সাহেব। বরং কি করেছে, শোনা গিয়েছে যে জেনারেল ওসমানীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করেছিল। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ শুটিং দ্য প্লেন? এবং এই জেনারেল ওসমানীর প্লেনের গুলি করার অর্থই হচ্ছে যে ভারতীয় বাহিনী যে বাংলাদেশের যে স্বাধীনতার ব্যাপারে তাদের যে দ্বিমুখী নীতি, তাদের যে অকুপাইং মেন্টালিটি, সেটাই তারা তুলে ধরেছে। এবং আমার মনে হয় নতুন প্রজন্মর উচিত হবে এটাকে সেভাবেই দেখা। তো স্যার আমাদের ধরেন আমি যদি আপনাকে একটা সংবাদ যদি দেখাই, গতকাল আমাদের ভারতে মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনা সহ সন্ত্রাসী গুন্ডা পান্ডা সবাইকে যেভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে, তো বাংলাদেশের উচিত তো ভারতের এখানকার মানে রাষ্ট্রদূতকে প্রতিদিন তলব করা, প্রতিদিন তলব করা। তো এটা আপনি কিভাবে দেখেন? এত এত মাতবরি কি আছে স্যার? দেখেন, এটা ভারতীয় কূটনীতি যে কতখানি মিথ্যাচার বাংলাদেশ ভারত সম্পর্ককে তারা যে কত বড় মিথ্যাচারের উপর ভিত্তি করে টেনে নিচ্ছে, এটা মানে এইসব এক্সাম্পল থেকেই বোঝা যায়। তাদের তারা যে বারবার আমাদের কে অ্যাকিউজ করে নিরাপত্তা, তাদের সবচেয়ে বড় মানে বড় মিথ্যাচার হচ্ছে এখানে নাকি হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে, মাইনরিটিজ আর নট সেফ। পরশুদিনও তাদের এক বাঙালি এক ছেলে দীপক ধর নাকি নাম একটা বই লিখেছে, বিসমিল্লাহ ইউনুস সরকার নাকি এই ধরনের একটা বই। সেখানে এক বাংলাদেশি লোক, কত বড় বেঈমান ট্রেইটার, শহীদুল আলম খোকন নাম, সে কথা বলছিল ওই সেমিনারে। এবং তারা দাবি করছে যে বাংলাদেশে নাকি এখন মানে খালি হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে, মাইনরিটিসরা সব শেষ হয়ে যাচ্ছে। এবং এত বড় মিথ্যাচার তারা যে করে, তারা কি চিন্তা করে যে এখানে বিদেশি কূটনীতিকরা রয়েছে, ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস আর হিয়ার, আমেরিকান, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সব দেখে, তাদের ইন্টেলিজেন্সও রয়েছে। এবং ভারতের এই মিথ্যাচার ধারাবাহিক ভাবে চলে আসছে। কাজেই তারা যখন আমাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ডাকে, এটা একটা সিম্পলি ডিসপ্লে অফ শোভিনিজম, মানে বাংলাদেশকে অপমান করার জন্য
বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে কুইক প্রো হিসেবে যে আমরাও পাল্টা ব্যবস্থা নিয়ে তোমাদেরকে অপমান করতে পারি সেটা তুলে ধরছে। অথচ এখানে কিন্তু আমাদের এখানে ভারতীয় রাষ্ট্রদূতকে যে ডেকে পাঠানো হয়েছিল সেটা একেবারে মানে বাধ্য হয়ে, শেষ পর্যন্ত উপায়ান্তর না থাকায় তাকে কিন্তু আমাদের ফরেন অফিসে ডাকা হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, যেটা সুস্পষ্ট, দুনিয়া শুদ্ধ সবাই জানে, যে প্রথমত তারা আমাদের যে একজন খুনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাকে শুধু তারা আশ্রয় দিচ্ছে না, তাকে সম্পূর্ণ তারা এই সরাসরি সাপোর্ট দিচ্ছে, অফিস খোলার ব্যবস্থা করেছে, ওইখান থেকে আপত্তিজনক বক্তৃতা দিচ্ছে। এবং তারপরে তারা যে ভারত যে নতুন প্রক্রিয়া শুরু করলো, সেখানে তারা এই অ্যাসাসিনস, টার্গেটেড কিলিংস এর ধারণাকে ভারত স্বয়ং বাস্তবায়িত করছে, কেননা এটা ভারতীয় মাটি থেকে হচ্ছে। তারা এইভাবে একের পর এক বলা হয় যে যারা ওই আন্দোলনে লিপ্ত ছিল, যেসব ছাত্ররা, যেসব বলিষ্ঠ কণ্ঠ, তাদের একজনকে অলরেডি তারা হত্যার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, আমরা জানি না সে বাঁচবে কিনা। তারপরেও অন্যরা রয়েছে লিস্টে। আমাদের এখানে রীতিমতো সাবধান বাণী উচ্চারণ করতে হয় যে আপনি সাবধানে থাকুন, কখনো মুভমেন্ট করবেন না। এমনকি আমাকেও, আমি রীতিমতো বারবার আমাকে আমার বন্ধুরা, ওয়েল উইশাররা ওয়ার্নিং দেয় যে খুব সাবধানে থাকবেন, একা বের হবেন না, সন্ধ্যার পরে একা ঘোরাঘুরি করবেন না, আপনি কিন্তু টার্গেটেড। এরকম তো আমরা কোনোদিন শুনিনি। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর পাকিস্তানের পর। আমাদেরকে ভারত এরকম রক্তচক্ষু দেখায়। 1 বছর হয়ে গিয়েছে, হাসিনা ইজ এ কন্ডেমড ক্রিমিনাল, তাকে ফেরত পাঠালো না। না পাঠিয়ে নরেন্দ্র মোদী ও ভারত সরকার এখন এখানে টার্গেটেড কিলিং, এটা কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাস। আমাদের যেটা করা উচিত, এটা ডক্টর মাহমুদুর রহমান ঠিকই বলেছে যে এটা আন্তর্জাতিক সংস্থায় নিয়ে যাওয়া উচিত। আন্তর্জাতিক সংস্থায় সরাসরি বিষয়টা উত্থাপন করা উচিত যে ভারত বাংলাদেশে অলিখিত একটা টেররিস্ট প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমরাই পারবো সবচেয়ে ভালো আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরতে যে দক্ষিণ এশিয়ায় আসল সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ভারত, পাকিস্তান নয়। পাকিস্তান ভারতের দ্বারা নিগৃহীত, পানিশড। তারপর শ্রীলঙ্কা ভারত দ্বারা আক্রান্ত হয়েছে, নেপাল আক্রান্ত হচ্ছে, ভুটানকেও এখন শোনা যায় তারা নাকি দখল করে নিবে, অংশ করে নেবে, এরকম পায়তারা করছে। আর বাংলাদেশের প্রতি তাদের যে আচরণ, এটা আমরা যদি এখন এই সময়টাই উচিত। কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি আপনি দেখেন, সবচেয়ে বড় বাধা হচ্ছে there is this unseen, unknown fear of India, যে ভারতকে ছাড়া টেকা যাবে না। ভারত এটা বোঝেও জানে যে বাংলাদেশের দুর্বলতা রয়েছে, যে বাংলাদেশের মধ্যে একটা পপুলেশন, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ তো অলরেডি আপনার অ্যাজ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট সিস্টেম, আওয়ামী লীগ এখন ভারতীয় রাজনৈতিক কালচারের একটা অংশ। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে বিলং করে না। আওয়ামী লীগ হচ্ছে এখন একটা ভারতীয় অঙ্গ সংস্থান, এবং এদের কাজ হচ্ছে সরাসরি এখন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা। কিন্তু এছাড়া আর আওয়ামী লীগকে ভবিষ্যতে চিন্তাই করা যায় না। সুতরাং এই ধরনের বাস্তবতাগুলো। আমার একটা জিজ্ঞাসা, যে ধরেন হাসিনা দ্বারা ভারত যেভাবে বাংলাদেশে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সে নিয়ন্ত্রণ থেকে কি আমরা আসলে বের হয়ে আসতে পারছি? অন্তর্বর্তীকালীন সরকারও কি ভারতের জুজুর ভয়ে নাই? কারণ ইউনূস সাহেব দুই একটা কথাবার্তা বলে একটু পপুলারিটি পেয়ে গিয়েছিলেন যে না ভারত ইয়ে করবে। তো অনেকে মনে করেন যে ইউনূস সাহেব না থাকলে হয়তো ভারতের আগ্রাসী তৎপরতা আর একটু বাড়তো, বা মানে এসব মিলে কি মনে করেন এই সরকার কি মানে কোনো গুণগত কোনো পরিবর্তনের জায়গায় আসছে? আমরা তো দেখি যে অজিত দোভালের সঙ্গে বৈঠক, আমাদের নিরাপত্তা উপদেষ্টা 2 দিন আগে চলে যান দৌড় দিয়ে। হ্যাঁ, 2 দিন আগে, মানে যেখানে সকালে গেলেই হয়, উনি 2 দিন আগে যে হাজির হয়ে গেছেন। তো এই যে ধরেন বিষয়গুলো, এটা আপনি কিভাবে দেখেন? দেখেন কনক, ইট ইজ ভেরি ইজি টু বি ভেরি ক্রিটিক্যাল।
এই সরকারের ব্যাপারে তুমি যেভাবে ইন্ডিকেট করছো যে যেভাবে তারা আমাদের স্বার্থর ব্যাপারে সচেতন নয়, সেটা বলা সহজ, কিন্তু তারপরও আমি বলবো যে আমি এই স্যার সরকার না থাকলে মানে ইন্ডিয়া নিয়ে আমাদের অবস্থানটা কি হলো, মানে এই সরকারের কি গুণগত কি পরিবর্তন হলো মানে ইন্ডিয়ান দেখেন, ইস্যুতে? হ্যাঁ, আমি তাহলে কিছুটা বলি। হ্যাঁ, এই সরকারের লিমিটেশনস রয়েছে। তুমি যেটা বললা যে এই যে ডক্টর খলিলুর রহমান দোহায় গেল, তারপর কিছু একটা মানে কি হলো বোঝা গেল না। কিন্তু তারপরেও আমি বলবো যে প্রফেসর ইউনূস থাকার ফলে কিন্তু একটা বিশাল রিটার্ন টু নর্মাল রিলেশনশিপ যেভাবে হওয়া উচিত সেই পথে আমরা যেতে পেরেছি। আমি তাও বলবো যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার হাজারো সীমাবদ্ধতা থাকতে পারে, তার ইংরেজি উচ্চারণ বা কথা বলা বা আমেরিকা বা ওয়েস্টার্ন এক্সপেরিয়েন্স এর অভাব থাকতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই সরকার কিন্তু মানে সোজাসুজি অনেকটা একরোখা অবস্থান যে নিয়েছে সেটা বজায় রাখতে পেরেছে। কেননা ভারত যেটা চেয়েছিল যে প্রফেসর ইউনূসকে বিদায় করতে যথাশীঘ্র তাকে একটা মানে মানে রীতিমতো মোল্লা বানাতে, জামাতি বানাতে, সেগুলো যখন ভারত পারেনি, মোদি যখন অনেক চেষ্টা করেছে আইসোলেট করতে, আমাদের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়ে, আমাদের সমস্ত ভিসা ব্যবস্থা বন্ধ করে দিয়ে, মোদি এক্সপেক্ট করেছিল যে বাংলাদেশের অর্থনীতি কলাপস করবে। কলাপস তো করেনি, বরং আমার যেটা সবচেয়ে বড় কৃতিত্ব মনে হয় এই সরকারের, যে আমরা সামরিক দিক থেকে আমরা প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলাম। সেই পঙ্গুত্ব থেকে এই সরকারের কারণেই কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়াতে পারছি। এখন আমরা যে যে ধরনের সামরিক সরঞ্জাম গুলা ক্রয় করা হচ্ছে এবং যেভাবে সামরিক বাহিনীতে সচেতনতা, আত্মসম্মান বোধ আবার জাগ্রত হচ্ছে, এটা অগ্রাহ্য করার কোনো উপায় নাই। শত সীমাবদ্ধতার পরও আমি বলবো যে চীন, পাকিস্তান, টার্কি, তারপরে এই যে ইউরো ফাইটার ক্রয় করা হচ্ছে ইটালি থেকে, তারপরে এই যে এগুলো এগুলো কিন্তু আমার মনে হয়, অনেকে বলে একজন বামপন্থী নেতা, বাম গুলো খুবই মারাত্মক, বামরা বলে যে খেতে পায় না কেন এইসব যুদ্ধাস্ত্র, কিন্তু এইগুলো প্রয়োজন আমাদের নিবারক গড়ে তোলার জন্য। এবং এই ইউনূস সরকারের সময়ে আমার মনে হয় যে এখন যে পাইপলাইনে আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জাম গুলো আসছে, দ্য ভেরি ফ্যাক্ট যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট পাকিস্তানের বিমান বাহিনী ঘাঁটিতে ট্রেনিং নিচ্ছে, চাইনিজ বিমান ফ্লাই করবে, আমরা আশা করতে পারি যে এটা ভারতের জন্য দুঃস্বপ্ন। আমরা এটা ধরে নিতে পারি যে ভারত ওয়ার্স্ট নাইটমেয়ার যদি তাদের হয়ে থাকে, এটা এইভাবে সৃষ্টি। এখন যেটা আমাদের সীমাবদ্ধতা হচ্ছে, আমি যেহেতু একজন নিরাপত্তা বিশারদ, এখানে আমি এই সুযোগে এই কথাটা না বলে পারছি না যে আমাদের শুধু এই যে পারচেজ গুলো, এগুলো যে এই আইসোলেটেড কেনাকাটা করলে কিন্তু আমাদের নিরাপত্তা হবে না। এই যে চাইনিজ বিমান কিনলেন কতগুলা পাকিস্তানের থেকে ইয়ে কিনলেন, ট্যাঙ্ক সারাবার ব্যবস্থা করলেন, টার্কির থেকে ইয়ে কিনলেন, এইগুলা বললে কিন্তু ভারতের সাথে আমাদের নিবারক হবে না। ভারতকে যদি আমাদের ঘুরিয়ে দাঁড়াতে বাধ্য করতে হয়, ভারত যদি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হয়, তাহলে অবশ্যই আর কাল বিলম্ব না করে আমাদের সাথে চীনের সাথে, পাকিস্তানের সাথে মিলে যে নিরাপত্তা বিমান, এয়ার ডিফেন্স প্রোগ্রাম, এয়ার ডিফেন্স কোলিশন, হ্যাঁ, যেটা পাকিস্তান আর চীন করতে পেরেছে, যে এই গত যুদ্ধে ভারত পরাজিত হয়েছে। আসল ভারত যে কত দুর্বল সেটা প্রমাণ হয়ে গেছে চীন আর পাকিস্তানের সহযোগিতায়। এই সহযোগিতার ক্ষেত্রে আমরাও প্রবেশ করব, সেটা এখনো কেন ঘটছে না? এখানে আমি বলবো ইউনূস সরকারের ব্যর্থতা। ইউনূস সরকার যদি তিনি আরো এক ধাপ এগিয়ে যেতে পারতেন, যে চীনের সাথে তিস্তা চুক্তি, পাকিস্তান ও চীন সহ যে নিরাপত্তা কোলিশন, সেটা খোলাখুলি ভাবে বলে দেয়া ভারতকে, সেখানে রাগঢাক করা ঠিক না। ভারত এমন একটা দেশ, আপনি যদি তাকে লাথির ভাষায়, ইফ ইউ ডোন্ট কিক ইন্ডিয়া অন ইটস বাটস,
ইন্ডিয়া আপনাকে কোনোদিন রেসপেক্ট করবে না। আমাদের দুর্বলতা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় টিপিক্যালি 15 বছরে পদানত হয়ে গিয়েছে। আমাদের একজন ভালো রাষ্ট্রদূত রয়েছে দিল্লিতে, কিন্তু তাকে শক্তির ভাষায় কথা বলতে হবে। এবং শেষোক্ত আমি এই সরকারের আরেকটা অ্যাচিভমেন্ট যেখানে আমি ভাটা পড়ছে, আমার ভয় হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর খলিলকে নিয়ে। ডক্টর খলিলকে কিন্তু তার যে সহকর্মীরা, তার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার যে সহযোগীরা, তারা কিন্তু কেউ তার উপরে আস্থা রাখতে চায় নাই। তারা সবাই তাকে দেখেছে অত্যন্ত মেধাবী একজন অপরচুনিস্ট হিসেবে। এবং আমি খুব অবাক হয়ে যেতাম যখন শুনতাম যে আমারই অনেক পরিচিত ঘনিষ্ঠ যারা অর্থনীতিবিদ বলুন বা আমলা বলুন প্রাক্তন, তারা এই ডক্টর খলিল সম্বন্ধে হচ্ছে যে তুমি দেখবে যে সব সময় সে নিজের স্বার্থ ছাড়া আর কিছু চেনে না। কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করেছি ডক্টর খলিলের প্রয়োজনীয়তাকে তুলে ধরতে, কারণ আমি দেখেছি যে ভারত এই ডক্টর খলিলকেই সবচেয়ে বড় বাধা হিসাবে দেখছে। এমনকি ওই বিএনপির যে সবচেয়ে বড় মানে সন্দেহজনক ব্যক্তি, যাকে শিলং সালাউদ্দিন বলে সবাই চিনে, এই ব্যক্তি খলিলের রিমুভাল দাবি করেছিল যেদিন অজিত দোভাল বলেছে যে আমরা খলিলের রিমুভাল চাই। এবং সেই খলিল শেষ পর্যন্ত কিন্তু এই আর্কিটেক্ট ছিল বলতে গেলে। চীনের সাথে আমাদের নিরাপত্তা সহযোগিতা, পাকিস্তান তুর্কির সাথে নিরাপত্তা সহযোগিতা, যেটা বলতে গেলে ইউনূস সরকারকে কিছুটা ভারতের প্রেক্ষাপটে একটা আবার রিটার্ন টু এ ডিফেন্স রেসপেক্ট, সেলফ রেসপেক্টিং ডিফেন্স, সেই পথে আসার সম্ভাবনা সৃষ্টি করেছে। কারণ ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি এটা খুব সুন্দরভাবে করেছিলেন। এমনকি এটাও শোনা যায় যে অত্যন্ত জটিল আলোচনায় আমেরিকার সাথে আমরা আমাদের টার্মস এন্ড কন্ডিশনস গার্মেন্টস এর ক্ষেত্রে রক্ষা করতে পেরেছি। সেখানেও এই সরকারের অবদান ছিল, যেখানে ভারত বারবার আমাদের ব্যর্থতা কামনা করেছে। কিন্তু এখন যেটা আপনি একটু আগে বললেন যে হঠাৎ করে এটা শোনা যায় যে খলিল কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কেননা তার ধারণা যে আগামীতে এই বিএনপি সরকার ক্ষমতায় আসবে, ক্ষমতায় বসবে এবং হয়তো তাকে আগামীতে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে হয়তো কন্টিনিউ করার সুযোগ করে দেয়া হবে, এবং সেই জন্য নাকি তিনি ভারতের সাথে এখন একটা আপোষকামী পথে যাচ্ছেন। আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ যে এরকম কোনো প্রবণতা থাকবে। তবে এটাও ঠিক যে ইউনূস সরকারের যে এই শেষ কয়েকটি মাস রয়েছে, আগামী 2-3 মাস, ভারতের সাথে আমাদের কোনো ইচ্ছাকৃতভাবে আমরা কোনো কনফ্রন্টেশনে যেতে চাই না। ভারত একটা ছাত্রদের প্রসেশনস বের হয়েছে, ছাত্ররা বলেছে ভারত ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। এটা শুনে আজকে ভারত তার সম্পূর্ণ ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তার মানে ভারত সবসময় ইচ্ছাকৃতভাবে ওভার রিঅ্যাক্ট করে। দেখেন আমাদের তো এটা ঠিক না যে ভারতীয়রা ধোয়া তুলসী পাতা। আমরা তো সবাই জানি আগরতলায় কিভাবে ভারতীয়রা আমাদের বাংলাদেশ মিশন অ্যাটাক করেছিল, ভিতরে ঢুকে তছনছ করে দিয়েছিল। সেখানে তো তাদের পুলিশ থামায় নাই। কলকাতার মিশনে প্রায় দেখা যায় যে ওই যে বিজেপির দল এগিয়ে আসে আমাদের বাংলাদেশ মিশন আক্রমণ করতে। কই সেখানে তো আমরা এমন কিছু করি না, প্রতিবাদ করি না। আমরা তো সেটা ঠান্ডা মাথায় নিয়েছি। ভারতের মতো একটা বড় শক্তি এই যে মানে তারা চায় যে একটা ক্রাইসিস সৃষ্টি হোক। আজকে আমাদের যে তরুণরা বের হয়ে এসছে, তারা যেভাবে সত্যিকার অর্থে জাতীয়তাবাদ দেখাচ্ছে, তাদেরকে স্যালিউট করা দরকার। আজকে তারা যেসব কথাগুলো তুলে ধরেছে, এই যে এই ছেলেটা যে নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, এরা প্রত্যেকে, হ্যাঁ, প্রত্যেকেই, জি, প্রত্যেকেই কিন্তু তাদের যে বক্তৃতা সেগুলো বস্তুনিষ্ঠ ছিল, বাস্তবতা ভিত্তিক ছিল, এবং সেখানে আমাদের সেনাবাহিনীর প্রাক্তন অফিসার কর্নেল হাসিন তিনিও যোগ দিয়েছেন, আমি দেখলাম ইয়েতে। তারপর আমাদের ডক্টর মাহমুদুর রহমান যোগ দিয়েছেন। এরাই হচ্ছে বাংলাদেশের সত্যিকারের জাতীয়তা বোধ, এবং এই জাতীয়তা বোধের প্রতি ডক্টর খলিল, ডক্টর ইউনূস
শ্রদ্ধাশীল থাকবে। এতে ভারত আমাদেরকে সম্মান দেবে। ভারতীয়রা দেখতে চায় যে বাংলাদেশের বুকের পাটা কতটুকু। আমরা বুকের পাটা বলতে আমরা এই মানে নেগেটিভ তাচ্ছিল্য বা অ্যাগ্রেসিভনেস সেটা তো প্রকাশ করব না। আমাদের ছেলেরা যা বলছে, তারা মেয়ের নেতৃত্ব, তাদের মুখ থেকে যেসব কথা বের হয়ে আসছে, সেটা সুস্পষ্ট একটা স্বাধীন চেতা জাতির স্বাধীনতা উপলব্ধি। এবং এটা জি। কেন হচ্ছে আরো বেশি করে আমি বলি, এই কথাগুলো কিন্তু আরো বলা দরকার। কারণ বিএনপি নামক যে জাতীয়তাবাদী দলকে আমরা চিনে এসেছি এতগুলো বছর, যেই বিএনপি প্রেসিডেন্ট জিয়ার হাতে তৈরি বিএনপি, সেই বিএনপি এখন স্তিমিত হয়ে ভারতের পদলেহনে যে কি মারাত্মকভাবে নেমেছে, একটা স্থবিরতা নেমে এসছে বিএনপিতে। এবং এই তারেক জিয়ার মুখের ভাষা শুনলে অবাক হয়ে যেতে হয়। তারেক জিয়া এখন ঢাকায় এসে তিনি কাদের কথায় বিশ্বাস রাখবে? ওই সালাউদ্দিনের কথা, যে এমনও বলতে পারে যে আগামী ইলেকশন নাকি বিএনপি বনাম পাকিস্তান। আপনি চিন্তা করতে পারেন? যেখানে আমরা ভারতের দ্বারা আক্রান্ত হচ্ছি প্রত্যেক দিন, এই সালাউদ্দিন নতুন করে একটা ভারতের পক্ষে কথা বলে। আপনি এছাড়া কিভাবে স্যার আশা করেন যে আমরা আমরা বিএনপির কারো মধ্যে স্যার এক ধরনের ভারত প্রীতি দেখছি। আবার স্যার জামাতও তো স্যার এই প্রতিযোগিতায় আছে কিন্তু স্যার। জামাতও কিন্তু দেখেন, ভারতের কোন নেতা ভারতকে খুশি করা বা ভারতের ব্যাপারে হ্যাঁ, এটা এটা মোটেও জামাতের জন্য ভালো হবে না। আমি এই আজকে সন্ধ্যার সময় একজন আমাদের সংগ্রামী ছাত্র জোটের এক নেত্রী, তার ভাষা শুনছিলাম। তাকে টেলিভিশনে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনারা যে জামাতের সাথে এখন একটা সম্পর্কে যাচ্ছেন, হয়তোবা কোনো একটা ইলেকশন অ্যালায়েন্স হয়ে যেতে পারে। আপনারা কি চিন্তা করে দেখেছেন যে জামাত আপনাদের স্বাধীন চেতা চিন্তাধারার সাথে ঐকমত্য রাখবে কিনা? এটা খুবই ক্রুশিয়াল একটা কোশ্চেন এখন। এখন জামাতকে চিন্তা করতে হবে যে তারা কিন্তু অনেক দূর এগিয়ে এসছে মানুষের সিম্পেথি পেতে। এখন লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। ওই শিলং সালাউদ্দিনের কনস্টিটিউয়েন্সি কক্সবাজারেও আজকে আমরা দেখেছি লক্ষ লক্ষ লোক ইসলামিক পার্টির পক্ষে স্লোগান দিচ্ছে। কিন্তু জামাত যদি এই নির্বুদ্ধিতার পথে যায়, তাহলে জামাত উইল হ্যাভ নাথিং বাট এ গ্রেট স্ল্যাপ অন ইটস ফেস। জামাতের এখন চিন্তা করা উচিত, শুধু জামাত না, আমি বলবো যে ইসলামী ঐক্য জোট, ইসলামী অনেকগুলো গ্রুপস আছে, এরাই কিন্তু এখন শেষ ভরসা। আমি তো মনে করি আগামী পার্লামেন্ট যে ইলেক্টেড হবে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্স থাকা উচিত একদিকে জামাতে ইসলামী, না ইসলামিক গ্রুপস গুলো একসাথে, ইসলামিক গ্রুপস এর মধ্যে জামাত সহ অন্যান্য অ্যালাইজরা, আরেকদিকে বিএনপির অবস্থান যেন থাকে একটা অপোজিশন হিসাবে, তাও একটা সংকীর্ণ অপোজিশন হিসাবে। আমি তো মনে করি আগামী 2 মাস আমরা দেখব যেভাবে এই দেশে মুসলিম লীগের কল্যাপস হয়েছিল, যেভাবে এই দেশে রিঅ্যাকশনারি ফোর্সেসদের কল্যাপস হয়েছিল, সেভাবে আগামী এই 2 মাসে বিএনপি তার আপোষকামী নীতির মাধ্যমে তারাই জামাতকে সুযোগ করে দেবে। এবং জামাত কিন্তু আমার মনে হয় যে তাদের কিন্তু জামাতের একটা প্রবলেম কি জানেন? তাদের এই যে মৌলানা সাহেবরা অনেক সরলভাবে আবার অনেক জটিলভাবে আপোষ করে ফেলে। কিন্তু জামাতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আনসিন ফোর্সেস। আপনি চিন্তা করেন, এই বুয়েট বলেন, মেডিকেল কলেজ বলেন, বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীর একটা শ্রেষ্ঠ অংশ কিন্তু চুপি চুপি জামাতকে সমর্থন করে। তারা ধর্মের প্রতি আসক্ত। এই যে ধর্মহীনতা ছিল 16 বছরে, এই ধর্মহীনতার কারণে অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত ব্যক্তিরা কিন্তু গোপনে ধর্মের পথে চলে আসছে। তারা হয়তো জামাতকে পছন্দ করে না, কিন্তু তারা মন্দের ভালো হিসাবে জামাতকে দেখে। এবং আগামী দিনগুলোতে জামাত যদি ইলেকটোরাল সাকসেস হয়, যদি কেউ ভেবে থাকে যে জামাতের পেছনে বুদ্ধিজীবী নাই, টেকনোক্র্যাটস নাই, এটা ভুল ধারণা। বরং আমি তো দেখি যে বিএনপির পিছনে শিক্ষিত টেকনোক্র্যাট শ্রেণী মোটেও নাই। বিএনপি ইজ এ মটলি of opportunists. It has become a party, not a party,
It has become a coalition of what you call আওয়ামী সিম্প্যাথাইজার, বি টিম, এবং এদের নেতৃত্বে আপনি দেখেন এত স্থূলতা যে এরা নতুন ভাবে চিন্তাই করতে পারে না। আজকে এদের নেতৃত্বে এই যে ইয়াঙ্গার জেনারেশন যারা বিএনপির, এদের মূল ধর্ম হচ্ছে চাঁদাবাজি। আপনি এদেরকে পুরা টিকে আছে এই দলটা চাঁদাবাজির উপরে, এবং আগামী দিনগুলোতে তাদের সমস্ত ভাগ বাটোয়ারা হবে, সিড গুলো সব ভাগ করা হচ্ছে সমস্ত কিছু অর্থনৈতিক লেনদেনের ফলে। এগুলো কি টিকে থাকবে? এগুলো কি সাকসেসফুল হবে? আমি তো মনে করি যদি ঈশ্বর আল্লাহ তাআলা উপর থেকে আল্লাহ তাআলার ব্লেসিংস থাকে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে বড় লাভবান হবে আমাদের সংগ্রামী ছাত্র শ্রেণীরা, যাদের সংগ্রামে ওই অগস্টের বিপ্লব সম্ভব হয়েছে। সেখানে এত শক্তিশালী নারী নেত্রী রয়েছে, অভিভূত হয়ে যায় তাদের কথাবার্তা, তাদের স্থির জ্ঞান, এবং তারাও কিন্তু গাইড করছে আমাদের এই যে যুবক, তাদের মধ্যে অনেক হয়তো রেথরিক্স থাকতে পারে, কথামালা থাকতে পারে, কিন্তু তাদের পিছনে রয়েছে আমাদের ডক্টর মাহমুদুর রহমানের মতো একজন আদর্শ ব্যক্তিত্ব, কর্নেল হাসিনের মতো, ব্রিগেডিয়ার নাসেরের মতো সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ অবসরপ্রাপ্ত অফিসার, তারা স্যালিউট করে এই যে তরুণ নেতৃত্ব আগামী। আজকে আপনি দেখেন, আমি তো কত ইমপ্রেসড হয়েছি যে তাদের মধ্যে এই কথাও তারা বলে দিয়েছে, ভারতকে ওয়ার্নিং দিয়েছে, নরেন্দ্র মোদীকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা যদি বাংলাদেশকে ভাঙতে চেষ্টা করেন, তাহলে ভারতকেও আমরা ভেঙে দিব। আপনারা যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আমরাও পারবো। এবং আমি কিন্তু বিশ্বাস করি আমাদের যে তারুণ্য রয়েছে, তাদের যে মেধা, তারা কিন্তু উলফার সাথে, ইচ্ছা করলে উলফার সাথে সংযোগ স্থাপন করতে পারে। মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এইখানকার যে ইউথ, তাদের সাথে আমাদের তারুণ্য, যে পাওয়ারফুল শিক্ষিত তারুণ্য, ওই ঘুষখোর তারুণ্য না, ওই চাঁদাবাজি তারুণ্য না, শিক্ষিত স্যাক্রিফাইসিং তারুণ্য, যেটা রিফ্লেক্টেড হয় যে হাদির মতো যে জীবন দিতে যাচ্ছে বলতে গেলে, এই যে তারুণ্য, তারা জেগে উঠেছে। আজকে আপনি যদি দেখতেন যে তাদের প্রসেশনস গুলো, তাদের বক্তৃতাগুলো, তারা ইচ্ছা করলে ভারতকে ভাঙতে পারবে। আমি না, দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারত যদি আমাদের ভাঙতে চায়, ভারত উত্তর পূর্বকে হারাবে। উত্তর পূর্ব ভারত আমাদের তারুণ্যের সহযোগিতায় উত্তর পূর্ব ভারতে আবার উলফার মতো সেই স্বাধীনতা সংগ্রামীরা হয়ে যাবে। আসলে 1947-এ কি হয়েছিল? ম্যাপ কখনো একই রকম থাকে না, কোনো বাউন্ডারি চেঞ্জেস। ঠিক ভারত যেভাবে বলে যে 1947-এর আনফিনিশড জব তারা ফিনিশ করতে চায়, আমরাও বলতে পারি যে 1947-এ 46-এ সরওয়ার্দী প্রমিসড হয়েছিল যে হিন্দুরা সবাই সাপোর্ট করবে, যে বাংলা আর আসাম মিলে আলাদা রাষ্ট্র হবে। হিন্দুরা বেমানি করছে। তারপরেও আমরা জানি যে পুরা নর্থ ইস্ট, তাদের অর্থনৈতিক অস্তিত্ব, ভূ রাজনৈতিক অস্তিত্ব বাংলাদেশের সাথে সংযুক্ত। ভারতের এই মানচিত্র স্থায়ী হতে পারে না, এটা কখনো স্থায়ী নয়। আমি জিও পলিটিক্সের ছাত্র হিসাবে বলছি যে সময় এগিয়ে এসছে, সময় সামনে আসছে, এবং এই যে আমাদের যে তারুণ্য জাগ্রত হয়েছে, ভারতের উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার যে চিন্তা তাদের মাথায় এসছে, এটা অর্থহীন হবে না। এর পিছনে রয়েছে। এবং স্যার বলেন। এই কথাটা তো ভারত খুব সিরিয়াসলি আমলে নিয়েছে, কারণ ভারতও জানে যে বাংলাদেশের তারুণ্যের শক্তি কত শক্তিশালী, কত কত মানে কি বলবো কঠিন বিপদ তারা মোকাবেলা করতে পারে। যার জন্য হাসনাত আব্দুল্লাহর এই সেভেন সিস্টার নিয়ে এই বক্তব্য কিন্তু ভারত কিন্তু প্রতিবাদ জানিয়েছে কিন্তু সরকারিভাবে। তো এটা জানানোর কথা না, এটা তো কিন্তু অফিসিয়াল কোনো বক্তব্য না, এটা একটা পলিটিক্যাল পার্টির বা একটা তরুণ নেতার বক্তব্য। তার মানে তারা সেই দিচ্ছে যে মানে দে আর সামথিং, মানে এই ইয়াং জেনারেশনটা একটা সামথিং, তারা যদি এই কথা বলে এটাকে গুরুত্ব দিতেই হবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন ডক্টর খলিল কিন্তু স্যার ইনিশিয়ালি ভারত পাকিস্তান চীন আমেরিকা মিলে কিন্তু চমৎকার একটা ব্যালেন্সের মধ্য দিয়ে যাচ্ছিলেন, ডিপ্লোম্যাটিক ব্যালেন্স, এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানে স্যার তাকে এটা অ্যাপ্রিসিয়েট করছি। এখন কিন্তু আমরা একটু একটু অন্যরকম দেখছি আর কি। তো আমরা আশা করব, জি আমরা আশা করব, আমি কিন্তু এখনো আশাবাদী
আমি জানি ডক্টর খলিলের যে যোগাযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সাথে, স্ট্র্যাটেজিক এক্সপার্টসদের সাথে সে গত এই ১.৫ বছরের ভিতরে যে অসাধারণ যোগাযোগ রেখেছে, তিনি যে কোনো ইচ্ছা করলে তার সেই গুণাবলী রয়েছে যে ভারতীয় কূটনীতি, ভারতীয় মিথ্যাচার এবং ভারতীয় এই নিরাপত্তার ধারণাকে সে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে, যদি সে এই বিএনপির এই ক্যারট দ্বারা আসক্ত না হয়। খলিলের উচিত হবে শেষ বয়সে এসে তার স্বাধীন চেতা মনোবৃত্তি বজায় রাখা। কিন্তু আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু ভীত সন্ত্রস্ত। তারেক জিয়ার সামনে যে সে যেভাবে মুখে আর্টিফিশিয়াল স্মাইল সৃষ্টি করছিল এবং ওই বিএনপির নেতৃত্বের সামনে তিনি যে কাচুমাচু ভাব দেখাচ্ছিল, এটা খলিলকে মানায় না, মোটেও মানায় না। খলিলের ব্যক্তিত্ব রয়েছে এবং সামনে নির্বাচনে মানে ভারতের সহানুভূতিশীল বা কেউ যদি মনে করে যে আমরা ভারতের সমর্থন নিয়ে সরকার গঠন করব বা আমাদের সরকার গঠনে বা নির্বাচিত হওয়ার জন্য ভারতকে আমাদের প্রয়োজন হবে, তারাই একটা বড় ভুল সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। এবং বর্তমান সময়ে ৫ই আগস্টের পরে আমরা আসলে বিএনপি, জামাত মূলত এই দুইটা দলের মধ্যেই আমরা কিন্তু এক ধরনের মানে সবাই একটা লবিং লাগাই রাখছে আর কি স্যার, যে ভারতের একটা গুড হিউমারে থাকি, ভারতের সঙ্গে একটা রিলেশনশিপ এটা রাখি। তো এটা দেখেন বাংলাদেশে একটা একটা তথ্য বাংলাদেশে কিন্তু আগুনের মতো ছড়িয়ে গিয়েছে এবং এটা বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এই যে গতকাল যখন সর্বদলীয় ৭১টা মিটিং হলো এই হাদিকে নিয়ে, সেখানে বিএনপি উপস্থিত ছিল না। এই যে অনুপস্থিতি, এটা যে বিএনপিকে কোথায় নামিয়ে আনবে, কোথায় নামিয়ে এনেছে এবং ভারতীয় কৃতদাস বৃত্তির যে প্রথম ইঙ্গিত বিএনপি প্রমাণ করে দিল, এটা এখন দ্য হোল নেশন ভার্সেস বিএনপি এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এখন তারা একেবারে ঢাল ঢোক পিটিয়ে তাদের নেতার আগমনের জন্য অপেক্ষা করেছে এবং ইট উইল টার্ন আউট টু বি এ বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই ছেলে এসে বিএনপি কে কি নেতৃত্ব দিবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, আমার যথেষ্ট ধরেন অনেকে যেটা বলেন যে বাইরে থেকে নেতৃত্ব ধরেন ৮-১০ হাজার মাইল দূর থেকে নেতৃত্ব দেয়া বা দেশে এসে হাল ধরার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা আশাবাদী হতে চাই আর কি, দেখি না কি হয়েছে, ওইটা অবজারভেশনে রাখি। তো এবং আপনি তো স্যার ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কাজ করছেন, তো আপনার আবেগের জায়গাটা অনেক বেশি আমি বুঝি, আপনার ক্ষোভের জায়গাটা অনেক বেশি সেটা আমি বুঝি। সেই জায়গাটা তো আমার আমি আপনাকে স্যার কিছু বলার নাই, যেহেতু আপনি জিয়াউর রহমানের সঙ্গে কাজ করা মানুষ, তার পলিসির সঙ্গে কাজ করা মানুষ। তো একটা ইস্যু স্যার আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মানে ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করলো সে ইতিমধ্যেই ভারত চলে গেছে। এই বিষয়গুলো বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে কনফার্ম করা হচ্ছে এবং আমরা যেটা দেখছি যে সে ঢাকা থেকে কোথায় গেল, কোথা থেকে কোথায় গেল, কোথা থেকে কোথায় গেল, কিভাবে গেল, মানে সবই কিন্তু এখন মোটামুটি তারা বের করে ফেলছে। কিন্তু আপনি যদি দেখেন যে ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলো দুপুর বেলায়, সেদিন রাত ১১টা ১০:৩০ বা ১১টায় ডক্টর ইউনূস সকল এজেন্সির শীর্ষদের কর্মকর্তাদের সঙ্গে বসে তিনি একটা কথাই বললেন যে এই অপরাধী যেন পালাতে না পারে এবং এই বৈঠকের ৩ ঘন্টার মধ্যে কিন্তু সে বর্ডার ক্রস করে চলে গেছে অ্যাকর্ডিং টু নিউজ পেপার নিউজ। তো বাংলাদেশের এই যে ধরেন আমাদের এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, এই যে এতগুলা সংস্থা কাজ করে, মানে ইউনূস সাহেব তো আসলে ধরেন আমাদের সেনাবাহিনীও ক্লিন করে নাই, পুলিশও ক্লিন করে নাই, প্রশাসনও ক্লিন করে নাই। তো ওনার এই যে শৈথিল্য, তার কি ফল ভোগ করছি আমরা? মানে আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের আর্মি বা আমাদের পুলিশ সব জায়গায় এখন হাসিনার লোক বসা, ভারতের লোক বসা। এই শৈথিল্য তাই আমরা দিচ্ছি। আপনি কি মনে করেন? এটা একেবারে আপনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রেইজ করেছেন। নিরাপত্তা ক্ষেত্রে এটা যে কত বড় একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখেন, এটা তো ইউনূস সাহেব যখন বলল যে যেন ভারতে পালিয়ে না যেতে পারে, তখন কি তাকে আটকানো সম্ভব ছিল না? অবশ্যই সম্ভব ছিল। তখন আমরা এতদূরও জানি যে ওই বাইকটা পর্যন্ত আবিষ্কৃত হয়ে গিয়েছে, যেই বাইকে যেই বর্ডার দিয়ে পালিয়েছে এবং ফিলিপ নামে এক লোক
সেখানে বর্ডারে তাকে পার করেছে। কেন সেই ওই অঞ্চল, ওই বর্ডার সুরক্ষিত ছিল না আগে থেকে? কেন ডিজিএফআই আগে থেকে পদক্ষেপ নেয়নি? কেন পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকছে অবসরপ্রাপ্ত এক অর্ধমৃত ব্যক্তি, ওই যে খোদা বক্স চৌধুরী? তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে চিরগনিয়ান। ইউনূস সাহেব চাটগাইয়ার লোক বসাবে এবং এমন অপদার্থদের এনে বসাচ্ছে যে কেউ একটা চাটগায়া চয়েসও কেউ অ্যাপ্রিসিয়েট করলো না। আপনি চিফ ইলেকশন কমিশনার বলেন, এই পুলিশের দায়িত্বে দেয়া অ্যাডভাইজারের কথা বলেন, কিংবা ওই যে মহিলা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, এরকম মানে বয়স্ক বিলুপ্ত বুদ্ধির মানুষকে কেন এখানে এনে বসায়? এবং যেখানে এই যে পুলিশের আইজিপি হয়ে বসেছে সেও একজনই। এর ফলে কি হয়, পুলিশের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। তারা চায় প্রফেশনাল পুলিশ অফিসার, দে ওয়ান্ট টু রান দেয়ার অর্গানাইজেশন। যাদের ডিউ পুলিশের আইজি হওয়ার, যাদের ডিউ ইন্টেলিজেন্স কে রান করা ইন্ডিপেন্ডেন্টলি, তারা কেন এইসব রিটায়ার্ড এই যে ফসিলদের দ্বারা পরিচালিত হবে? এবং তাই ঘটেছে। এদের কারণে ইউনূস সাহেব কিন্তু হি ইজ পেইং দ্য প্রাইস। এই ছেলে, এই ক্রিমিনাল ইন্ডিয়াতে হয়তো নিরাপদে পালিয়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই এর রিফর্মস হওয়ার সম্ভাবনা হতে পারত, এনএসআই রিফর্মস হতে পারত, যদি ডক্টর খলিল সেই ইনিশিয়েটিভটা নিত। এবং আমি এর আগে আরো বেশ কয়েকটা টক শোতে এটা বলেছি যে এখন ডক্টর খলিলের দায়িত্ব হবে, যখন ফজলুর রহমান কমিশন রিপোর্টস বের হয়েছে, বিডিআর হত্যার বিচার সত্যিকার অর্থে শুরু করার সময় যেসব ক্রিমিনাল অফিসার্স মিলিটারিতে যাদের হেডস শুড বি রোলিং, why their heads are not rolling, why they are still in charge? খলিল কি করছে? ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা, why he is not coming out publicly? ইউনূস না হয় বয়স্ক লোক, তার সীমাবদ্ধতা থাকতে পারে, but what does Khalil have to lose? He's got nothing to lose. All he has to do is show courage. এবং এইখানে একটা অপদার্থ ওই লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, ওটাকে জাতিসংঘ পিস কিপিং রোলে গিয়েছিল, গলা ধাক্কা দিয়ে ফেরত পাঠাইছে। টিমিডিটি, হি ফেইল। এই লোককে বসানো হয়েছে সেখানে সামরিক বাহিনীর রিফর্মস এর দায়িত্ব দিয়ে। এমন এমন লোকদের বসানো হয়েছে যাদের ব্ল্যাক স্পট। কে করছে এখানে? ওয়্যার ইজ দ্য ইউনো, যেটাকে আমরা বলি ইয়ে রিয়েল, ওই যে স্টেট বলে না, কি স্টেট জানি বলে, ওই হ্যাঁ ওই যে ইয়ে স্টেট, লুকোনো রাষ্ট্র, আসল রাষ্ট্র, শব্দটা কি যেন ভুলে যাচ্ছে, যে যারা ডিপ স্টেট, হ্যাঁ, the deep state is running the show. Why doesn't Dr. Khalil wake up? কারণ তিনি এখন প্রফেসর ইউনূসের সবচেয়ে কাছে। আমি তো দেখি যে আমাদের তৌহিদ হোসেন এখন আগের চেয়ে এখন বেশ ভালো করছে। আজকে সে প্রেস কনফারেন্সে সরাসরি ভারতকে বলে দিয়েছে যে আমাদের ইলেকশন কি হবে না হবে সেটা ভারতের ইন্টারভেনশন আমরা চাই না। এইটুকু বলার মতো যে তার উচ্চ পর্যায়ে নিম্ন পর্যায়ের সাহস হয়েছে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু খলিল কেন এত নিশ্চুপ? খলিল কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য এতই ব্যাকুল? আর তাছাড়া সামরিক বাহিনীতে রিফর্মস আনা, এখন এই যে জেনারেল ফজলু যে রিপোর্টটা দিয়েছে, তার পরিণতি তো হওয়া উচিত ছিল যে ইমিডিয়েটলি দ্য প্রসেস শুড হ্যাভ বিগন দ্য ক্লিনিং আপ। কারণ আজকে যদি ডিজিএফআই ক্লিন আপ না হয়, তাহলে কনক আগামী ইলেকশনে আবার সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার সেই সিট বাটোয়ারার সম্ভাবনা রয়েছে। ধরেন স্যার, আমার নির্বাচন পর্যন্ত এখন সময় আছে স্যার, এখন 50-55 দিন। তো এর মধ্যে আপনি কি রিফর্মস করবেন স্যার? কারে কোথায় বসাবেন? আপনি স্যার জীবনে কোথাও শুনছেন যে লটারি করে এসপি নিয়োগ হয়, লটারি করে ওসি নিয়োগ হচ্ছে? আপনি গুরুত্ব অনুযায়ী তার ট্র্যাক রেকর্ড অনুযায়ী গুরুত্বপূর্ণ শহরে গুরুত্বপূর্ণ দায়িত্ববান লোককে আপনি বসাবেন। কিসের লটারি আপনি করতেছেন এখানে? ঠাট্টা চলছে স্যার। এবং ধরেন আমরা যদি বলি ডক্টর ইউনূস তো স্যার কিছু অপদার্থ অকর্মণ্য বসায় রাখছে, এটা তো স্যার আমরা বলছি। এবং ইউনূস তার নামের সঙ্গে তার যোগাযোগের সঙ্গেও কিন্তু সুবিচার করেন নাই। বর্ডার কিলিং কি বন্ধ হয়েছে? বর্ডার কিলিং তো বন্ধ হয়নি। বর্ডার কিলিং তো এই গত সপ্তাহে 2 জনকে গুলি করে মারছে। তো ইউনূস সাহেব কি পদক্ষেপ নিচ্ছেন? উনি তো চাইলে ওনার যে ব্যক্তিগত যে সংযোগ আন্তর্জাতিক কিছু তো আমাদের দৃশ্যমান হওয়া দরকার ছিল, তাই না?
দুই একটা এখানে করার কথা ছাড়া। এবং আপনি কি মনে করেন স্যার যে বিডিআর কেউ বলছেন, আমাকে কয়েকজন বলছিলেন তাদের অবজারভেশন যে বিডিআর এর রিপোর্টটা সামনে আসার পরে ধরেন প্রতিদিনই কিন্তু সংবাদপত্রগুলোয় এটা নিয়ে নানা অ্যাঙ্গেলে আলোচনা হচ্ছিল, নানা রিপোর্ট আসছিল ইউটিউবে, টেলিভিশনে। তো হাদির ঘটনাটা কিন্তু সবকিছুকে সাবসাইড করে দিছে স্যার। তো মানে এটাও কিন্তু একটা একটা মানে তফসিল ঘোষণার পরদিনই তফসিলে একটা গুলি করে দেয়া হাদির মাধ্যমে, এবং বিডিআর এর ঘটনাকে আড়ালে নিয়ে যাওয়া, যেটাতে ঘুরে ফিরে ভারত এবং আম বিভিন্ন সংশ্লিষ্টতা আসছিল। আপনি কি মনে করেন স্যার এটা এখন আমাদের করণীয় কি? ইউনূস সাহেব কি করবে? কি করা যেতে পারে? আমি তো মনে করি যে হাদির ইনসিডেন্টটা এটা ক্যাটালিস্ট হিসাবে ইউনিফাই করবে ছাত্র সমাজ, যারা রাজনীতি দল করছে তাদেরকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ডক্টর মাহমুদের মতো নেতা, কর্নেল হাসিন সহ, ব্রিগেডিয়ার নাসের সহ এরকম নেতা, এবং আমার মনে হয় আহ, এটা একটা শক্তিশালী সোর্স হিসাবে কাজ করবে। আজকে আমরা ওই গতকাল যে ভিক্টরি ডে সেলিব্রেশন দেখলাম, কতগুলো প্যারাট্রুপার্স লাফায় পড়লো, আর কতগুলো পুরনো প্লেন উড়লো, আর অডিয়েন্সে কারা ছিল? সব এই ক্ষমতাধর আমলা এবং তাদের পরিবারবর্গ। তারা খুব স্নিগ্ধ হাসির মাধ্যমে উপভোগ করছে, অথচ দেশে একটা মরণপর, রোম ইজ বার্নিং অ্যান্ড দিস গাইজ আর প্লেইং দ্য ফ্লুট। কাজেই এখন একটা বড় ধাক্কা আসতে হবে, এবং আমাদের সামরিক বাহিনীর যে রিফর্মস, যে পরিবর্তনগুলো আনার কথা, ইন্টেলিজেন্স, এগুলো অবশ্যই যদি না ঘটে তাহলে কিন্তু আগামী ইলেকশন আমাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট মুক্ত। এবং এটাই কিন্তু ইন্ডিয়া চেষ্টা করছে। ইন্ডিয়া এখন তাদের নিয়ন্ত্রণ, তাদের ডিপ স্টেট কিন্তু কাজ করছে যাতে আমাদের এই সামরিক বাহিনীর রিফর্মস গুলো না হয়, যাতে এখানে আমরা এই কোন রকমে একটা ইলেকশন, নামমাত্র ইলেকশন করিয়ে বিএনপি কে আবার ওই আওয়ামী লীগের জায়গায় ক্ষমতায় বসায় তারপরে আবার তাদের পুরনো খেলা তারা শুরু করবে। এটাই হচ্ছে কিন্তু ব্লু প্রিন্ট, এবং এই ব্লু প্রিন্টটা মানুষ, এই দেশবাসী রিজেক্ট করেছে। বিএনপি মুখ থুবড়ে পড়বে। বিএনপি নামে যে একটা অপদার্থ দল দাঁড়িয়ে রয়েছে, এরা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং এরা কিছুতেই রিফর্মস হতে দেবে না। আমি এখনো আশা করব যে প্রফেসর ইউনূস, ডক্টর খলিল এবং তার যে অ্যাডভাইজার্সদের ভিতরে দেয়ার আর সাম ভেরি প্রমিসিং পিপল, তারা শুধু ইলেকশন ইলেকশন করছে, কিন্তু ইলেকশনের জন্য যে গুণগত পরিবর্তন সেগুলো আনেনি। আমার ভয়ের কারণ হচ্ছে যে কিছু কিছু লোক রয়েছে যারা কিন্তু নীরবে আমাদের এই প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে পারে। আপনি হয়তো জানেন না, আপনার নিউ ইয়র্ক থেকে আসা একজন মনির হায়দার নামে একজন অ্যাসিস্ট্যান্ট, সে তো ডিজিএফআই এর এজেন্ট, এখনো সে এখানে বসে আছে। এই আলী রিয়াজ এখনো সে তার বিরাট অর্জন নিয়ে নিউ ইয়র্ক দেশে ফিরে যায়, আবার ফেরত এসে আবার জয়েন করেছে। এরা কি করছে? আমি বলি, ধরেন স্যার আলী রিয়াজের এই যে ঐক্যমত্য কমিশন একটা টোটাল ফেলিয়ার, সে কিছুই করতে পারেনি। পরে এত সমালোচনার পরে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাকে আবার মানে উপদেষ্টার মর্যাদায় তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ সহকারী। এগুলা তো পলিটিক্যাল গভর্নমেন্টের থেকে বড় ফাজলামো হচ্ছে স্যার জাতির সাথে। এক্স্যাক্টলি, এরা একেবারে ইউনূসকে নিয়ন্ত্রণে রাখছে। ইউনূসের কোন রকমের ভয়েস নাই। আলী রিয়াজ হ্যাজ গট দ্য লিঙ্কস উইথ দ্য ইন্টেলিজেন্স মেশিনারি, তারা ঠিক করেছিল। তারপর আরেকজন আবার ল অ্যাডভাইজার, তাকে নিয়ে অনেক রকমের কথা শোনা যায়। আমি কিছু বলতে চাই না, সে আমার প্রাক্তন কলিগ ছিল এবং আমার খুব স্নেহধন্য ছিল এক সময়। তবে এরা যদি এই যে ইফতেখারুজ্জামান বলেন, বদিউল আলম মজুমদার, যারা কমিশন হেড করেছে, এদেরও লয়ালটিস কিন্তু কোশ্চেনেবল, বিকজ দে আর ফরেন পাসপোর্ট হোল্ডার্স। এরা বাংলাদেশের নাগরিকত্ব তাদের কত গভীর রয়েছে, আদৌ তাদের সেই ত্যাগ স্বীকার করার মানসিকতা রয়েছে কিনা, বাট ডু দে হ্যাভ এন এজেন্ডা? সেটাই হচ্ছে একটা বড় কথা। এখন তারা যদি সব ঠিক করে রাখে যে অ্যাজ এ কম্প্রোমাইজ যে কোনো মূল্যেই হোক বিএনপি কে তারা ক্ষমতায় বসাবে এবং তারপর মানে অল হানি উইল ফ্লো, তাহলে তো আমরা একটা বিরাট গৃহযুদ্ধের দিকেই যাচ্ছি। এখন যদি দেশকে বাঁচাতে হয়, যদি ব্লাডশেডের হাত থেকে রক্ষা পেতে হয়,
তাহলে আমরা ভারতের সাথে সম্মানজনকভাবে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করব। ভারতকে আমরা উত্ত্যক্ত করতে চাই না, ভারতের কোনো ক্ষতিও করতে চাই না, ভারত ভেঙে যাক এটাও আমরা চাই না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট বি শিওর যে ভারত যেন বাংলাদেশকে ভাঙতে না পারে। আমরা আমাদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন তাই করব, আমাদের প্রতিরক্ষার জন্য যা করব, কিন্তু ভারত সেখানে বাদ সাধবে কেন? ভারত তো, আমরা তো ভারতকে বলে দেই না যে আপনাদের বাগডোগরা বেইসে কেন SS-400 ডিপ্লয় করছেন, আপনারা আমাদের ওই বর্ডারের কাছে আপনারা কেন এই রাফেল জেট বসিয়েছেন। আমরা তো তাদেরকে গাইড করি না, আমরা তো বলি না যে আপনারা 3টা কি বলে গ্যারিসন নতুন প্রতিষ্ঠা করেছেন যেখানে অলরেডি পুরা একটা কোর 3টা ডিভিশন ডিপ্লয় কেন, আমরা তো বলি না। কাজেই আমরা যেখানে তাদের আভ্যন্তরীণ প্রতিরক্ষায় হস্তক্ষেপ করি না, আমাদের প্রতিরক্ষায় তারা কেন হস্তক্ষেপ করবে? আমাদের সাথে পাকিস্তানের কি চুক্তি হলো, চীনের সাথে কি চুক্তি হলো, তিস্তা আমরা কিভাবে কাকে দেব, সেটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব ব্যাপার। সেখানে যদি ভারত আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, যদি সম্মানের চোখে দেখে, তাহলে আমরাও ভারতকে সম্মানের চোখে দেখব। না কিন্তু তবে স্যার, আনফর্চুনেটলি সেটা সম্ভব হচ্ছে না। না তবে স্যার ধরেন যেই যেই মানে কি বলবো, যে পার্সোনালিটি দেখানোর কথা, যে স্ট্রিক্ট আমাদের অবস্থান দেখানোর কথা, আমি এবার একটা জিনিস একটু শেয়ার করি আপনার সাথে। আমি কদিন আগে আমার ফেসবুকে এটা শেয়ার করছিলাম যে ইহা একটি বিশ্ব বেহায়া সরকার। ধরেন এত কিছুর পরেও এই যে বিজয় দিবসের যে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার জন্য 2জন সার্ভিং অফিসার সহ 20 জন সেখানে গেছেন, 10 জন আর পরিবার। আপনি স্ট্রিক্টলি অ্যাবসলিউটলি না, আপনি কেন কেন যাবেন? আপনি বলেন যে কিসের আমাদের তোমাদের আনন্দ উৎসবে আমাদের যাইতে হবে। তারপর আবার না, নরেন্দ্র মোদী চাপাটাঘাত করলো তার এই ফেসবুক পোস্টের মাধ্যমে। মানে এইটা স্যার আমি মানতে পারি না আরকি, এগুলা স্যার, এগুলা কোনো এটা হিসাবে। এটাই বোঝা যায় যে এখানে এমন একটা ডিপ স্টেট কাজ করছে, তাদেরকে অনুমতি দিল কেন? রাষ্ট্রীয় নীতি যদি হয়ে থাকে যে ভারত আমাদের এখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ভারত থেকে কি বলে পেইড অ্যাসাসিন আমাদের দেশে আমাদের তারুণ্যকে হত্যা করছে, এইরকম একটা বাস্তবতায় কিভাবে যায়, কিভাবে অনুমতি দেয়া হয়? আমি তো বুঝি না। সেনাবাহিনী প্রধানকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি কিভাবে আপনার অধীনস্থ অফিসারের নেতৃত্বে এরকম একটা ডেলিগেশন গেল? আপনার কি সামান্যতম আত্মসম্মান বোধ নাই? আপনি কি করছেন? কাকে রিপ্রেজেন্ট করছেন? আপনি কোন দেশের সেনাবাহিনী প্রধান? বাংলাদেশের নাকি ভারতীয় স্বার্থ রক্ষার্থে? এখানেই তো আমি দেখছি যে আমাদের নিরাপত্তা বাস্তবতায়, প্রতিরক্ষা বাস্তবতায় বিরাট একটা ঝুঁকি। যে আজকে 2025 সালের বিজয় দিবস, সেটা উচিত ছিল একান্তই আমাদের বিজয়, একান্তই আমাদের মুক্তিবাহিনীর গৌরব গাথা সেটাকে নিয়ে। কিন্তু সেই পথ থেকে বিচ্যুত হয়ে কেন এখানকার সামরিক বাহিনীর ডেলিগেশন যাচ্ছে কলকাতায়? এর জন্য দায়ী সেনাবাহিনী প্রধান, এর জন্য দায়ী এইসব কুলাঙ্গার কিছু অফিসার, দে শুড হ্যাভ বিন কিকড আউট and they have not yet been kicked out, যারা এই বিডিআর হত্যার সাথে জড়িত ছিল, they are still there। এবং এটা কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমি তো ব্লেম করব ডক্টর খলিলুর রহমানকে। এই লোকটা কি শেষ বয়সে এসে একটা অপদার্থ হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়? সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সর্বাত্মক ক্ষমতা থাকবে, সে সেনাবাহিনী প্রধানকেও সে নিয়ন্ত্রণ করবে। আমেরিকায় তা করে, ভারতেও তা করে এবং অন্যান্য সভ্য দেশে সেরকমই হয়ে থাকে। কিন্তু সে এখন 1.5 বছর হয়ে গিয়েছে, সে অনেক কিছু অ্যাচিভ করেছে, কিন্তু করতে পারছে না কেন? স্যার ডক্টর ইউনূসই ওয়াকারের ভয়ে কম্পমান, আর এই তো ডক্টর খলিল। মানে ইউনূস সাহেব তো ভয়ে মানে কম্পমান, মানে মুখে দিয়ে। আমি আশাবাদী কনক, আগামী 2 মাস সামনে রয়েছে। আমরা যদি নিজেদের শুধরাতে না পারি, নিজেদের এখনো সময় রয়েছে, এই 2 মাসের ভিতরে অনেক কিছুই ঘটে যেতে পারে, অনেক নাটকীয়তা ঘটে যেতে পারে। কিন্তু আমরা যদি সেই পথে, সুস্থ পথে, দেশাত্মবোধের পথে না যাই, যদি বিএনপির সেই তোষামোদী নীতির কাছে বাংলাদেশ আত্মসমর্পণ করে, তাহলে এই দেশের কোনো ভবিষ্যৎই থাকতে পারে না।
কিন্তু আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে আমাদের এমনও নেতৃত্ব রয়েছে ডক্টর মাহমুদের মতো, আমাদের অন্যান্য তারুণ্য যে রয়েছে, যে নারী নেতৃত্ব সামনে চলে আসছে, তারাই কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তারাই এই বিএনপির কাপুরুষোচিত মনোভাবকে পরাজিত করবে এবং ডক্টর খলিলের মতো একজন ব্যক্তি, যার উপর আমরা এত আশাবাদী হয়েছিলাম, তার নেতৃত্বে সামরিক বাহিনীর যে রিফর্মস, সামরিক বাহিনীর কর্তৃত্বের যে পরিবর্তন, সেটা আনা সম্ভব করবে এবং তার ফলে শেষ পর্যন্ত আমরা কিন্তু একটা স্বাভাবিক ইলেকশন করতে পারবো। সেটা না করা হলে আমাদের কোনো স্বাভাবিক নির্বাচন সম্ভব হবে বলে আমার মনে হয় না। রাইট স্যার। তো আমরাও আশাবাদী, দেখা যাক। আশা তো করতে চাই, কিন্তু আমরা তো বারবার স্যার আশা করি, ভরসা করে কাউকে বসাই, সেই আমাদেরকে ডোবায়। ধরেন ইউনূস সাহেবের প্রতি যেই আশা ছিল বা যে আস্থা ছিল বা যে নিরঙ্কুশ সমর্থন ছিল বাংলাদেশের মানুষের, তিনি সেটা করতে পারেন নাই স্যার। ইউনূস সাহেব যদি চাইতেন, অগাস্টের ৮ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারতেন শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডার দিয়েই, কিন্তু সেটাও করতে উনি পারলেন না। তো ওনার পিছুটান কোথায়, ওনার ভয় কোথায়, এই ৮৬-৮৭ বছর বয়সে আমি জানি না। উনি আর কি চান, সেটাও একটা প্রশ্ন। তো স্যার, আমরা অপেক্ষা করি। তবে ২০০১ সালের রাজনীতি ২০২৫ সালে যে চলবে না, এবং আমাদের যে ইয়াং জেনারেশনের যে মনোভাব, এটা যদি আমরা ধরতে না পারি, রাজনৈতিক দলগুলো যদি এটা ধরতে না পারি, আমরা যদি আবার ধরেন স্যার ইসলামিক রাজনীতির নামে যদি আমরা অতি ইসলামিস্ট আচরণ করি, মেয়েদের কর্মঘণ্টা কমায় দিতে চাই, আমরা যদি বাউলদের ধরে ধরে পিটাই, আমরা যদি গান গাইতে গেলে ওখানে বাধা দিই, মানে বৈশ্বিক যে পরিবর্তন বা বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন, সেটাকে আপনি কি চাপ দিয়ে কি কিছু করতে পারবেন? পারবেন না। সো অতি ইসলামিস্ট আচরণগুলা থেকে বের হয়ে আসতে হবে। ভারত রীতি থেকে বের হয়ে আসতে হবে এবং মনে রাখতে হবে এটা ২০০১ না, ২০২৫। মাঝখানে ২৪ বছর চলে গেছে এবং ২৪ বছরে এই তরুণ প্রজন্ম, নতুন ভোটার, তাদের মনোজগতের যে বৈশ্বিক হাওয়া, যে বৈশ্বিক পরিবর্তন, যে স্ট্রেইট ফরওয়ার্ডনেস, যে সাহসী বিষয়, সেটাকে আমরা যদি ওভারলুক করি, তাহলে আমরা বিপদে পড়বো। স্যার, আপনার শেষ মন্তব্যটা নিতে চাই। ধন্যবাদ। আমি মনে করি যে এই আগামী দিনগুলোতে আমরা আরো বেশি বাস্তববাদী পরিবর্তন দেখতে পারবো, যে বিএনপি যেন তার জ্ঞান ফিরে পায়, ভারতীয় গোষ্ঠী যে বিএনপিতে লুকিয়ে আছে, এদেরকে যেন বিএনপির সাধারণ মেম্বাররা বহিষ্কার করে, গলা ধাক্কা দিয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি সাপোর্টার রয়েছে, তারা ভুল হতে পারে না, তারা এই ধরনের নেতৃত্ব তারা কখনো মেনে নিতে পারে না। যেই নেতৃত্ব বলে, যেই শিলং থেকে আসা লোক প্রতিটা পদক্ষেপে এখন ভারতের প্রতি তার আনুগত্য প্রদর্শন করে, তাকে কেন নেতৃত্ব? যেই লোকটা আলমের বিশাল লুট করা টাকা সে বন্টন করছে, দেখাশোনা করছে, যেখানে সাধারণ মানুষ ব্যাংকে গেলে ৫,০০০ টাকার বেশি টাকা তুলতে পারে না, এবং যার জন্য দায়ী এই আলমের বিশাল লুটপাট, এবং যেই লুটপাটকে দেখাশোনা করছে এই শিলং সালাউদ্দিন, এটা তো মানে পানির মতো পরিষ্কার। সুতরাং সেখানে বিএনপি যে সাধারণ সদস্যরা এগিয়ে আসবে, তারা সাহসিকতার সাথে তারা এই ভারত তোষণ নেতৃত্বে অবসান ঘটাবে, সেটাই আমি চাই। আর আমি এটাও আশা করব যে আমাদের ডক্টর খলিলুর রহমানের যেন বোধোদয় হয়, তিনি যেন জাতিকে কিছু সম্মানজনক এমন কিছু উপহার দেন, যাতে আমাদের সামরিক বাহিনী তার হারানো গৌরব ফিরে পায়। এগুলোই আমার এখন মূল কামনা। জি, ধন্যবাদ। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশিত্ব পাল্টাতে